কাজে গিয়ে আর ফেরা হলো না। মিরপুরে কারখানা ও কেমিক্যাল গোডাউনে আগুনে নিহত বেডের 16। ছাদে তালা থাকায় বের হতে পারেননি কর্মীরা। বিষাক্ত গ্যাসে মৃত্যু। বিস্ফোরণে আমাদের জানলা গ্লাসগুলো সব ভাঙে মনে করেন যে পুরা ভিতরে ঢুকে গেল আমার বিল্ডিং এ। এত বড় বড় ড্রাম এটা বাস্টে আমাদের 7তলা বিল্ডিং আপনি দেখছেন, এই বিল্ডিং ওভার করে ওই সামনে রাইজিং এর বিল্ডিং এ পড়ছে। সিলিন্ডার আগুনটা পুরো নদীর ভিতরে ঢুকে গেছে, ফলে ওই জায়গার মানুষগুলো মরছে। উপরে আমি তাকাইছি, দেখি যে ধোঁয়া, অনেক ধোঁয়া আসছে। ছাদে যে উপরে যে গ্রিলের একটা দরজা ছিল, 2টা তালা মারা ছিল। কেমিক্যালের যে বিস্ফোরণটা হয়েছে প্রথম দিকে, সেটার ফ্লাশ ওভারে সাদা যে ধোঁয়াটা টক্সিক, অত্যন্ত টক্সিক, এটা ইনহেল করার কারণে ওনারা সেন্সলেস হয়ে মৃত্যুবরণ করেছেন। ঢাকা মেডিকেলে নেওয়া হলো সব মরদেহ। কাল ডিএনএ নমুনা সংগ্রহের পর স্বজনের কাছে হস্তান্তর। দেখে অনেকটা চিনতেও পারবেন না। সেক্ষেত্রে আমাদের প্ল্যান হচ্ছে আগামীকাল আমরা এটা ডিএনএ প্রোফাইল করে তারপর ওনাদের কাছে আমরা হ্যান্ডওভার করব। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছে আমি সাইফুল রুদ্র। এছাড়া খেলার খবর জানাতে থাকবেন। ধন্যবাদ রুদ্র। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দিব আমি সাজিদ মুস্তাহিদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সদিচ্ছা থাকলে 21 দিনেই গণভোট সম্ভব। পিআর সহ 5 দাবি আদায়ের হুঁশিয়ারি জামায়াতের। রাজনৈতিক ভুল সিদ্ধান্তে যেন ফ্যাসিবাদ ফিরে না আসে সতর্ক থাকার আহ্বান বিএনপির। দেশের অর্থনীতিকে ধ্বংস করে পালিয়েছে স্বৈরাচার সরকার। প্রবাসীদের রেমিটেন্সে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ। ইতালিতে মত বিনিময়ে প্রধান উপদেষ্টা। রাত পোহালেই চাকসু নির্বাচন। ভোটের আগে ক্যাম্পাসে বহিরাগত প্রবেশের অভিযোগ ছাত্র শিবিরের। রাকসুতে শেষ দিনের প্রচারে প্রার্থীদের ব্যস্ততা, উৎসবের আমেজ। এমপি ও শিক্ষকদের লং মার্চে পুলিশের বাধা। শিক্ষা ভবন থেকে আবারও শহীদ মিনারে অবস্থান। 20% বাড়ি ভাড়া ভাতা সহ 3 দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। কাজে গিয়ে আর ফেরা হলো না বাড়ি। মিরপুরে পোশাকের প্রিন্টিং কারখানা ও কেমিক্যাল গোডাউনে আগুনে নিহতের সংখ্যা বেড়ে 16 জনে দাঁড়িয়েছে। দগ্ধ ও আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। কারখানার আগুন নিয়ন্ত্রণে এলেও বাগে আনা যায়নি রাসায়নিক গুদামের অগ্নিকাণ্ড। বিস্ফোরণের শঙ্কায় সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। ফায়ার সার্ভিস জানিয়েছে ভবনের ছাদ বন্ধ থাকায় সেখানে আটকে বিষাক্ত গ্যাসে প্রাণহানি ঘটে। মিরপুরের আলম কেমিক্যাল গোডাউন এবং আশেপাশের পোশাক কারখানা কর্মীদের সন্ধানে স্বজনদের আর্তনাতে ভারী পরিবেশ। আগুন লাগার 6 ঘন্টা পেরিয়ে গেলেও প্রিয়জনদের সন্ধান মেলেনি। নিখোঁজদের খুঁজতে আশপাশের হাসপাতাল, এমনকি ঢাকা মেডিকেল ঘুরেও মেলেনি কোনো হদিস। সন্তান, ভাই কিংবা স্বামীকে না পেয়ে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। প্রথম 8-10টা ড্রাম, এত বড় বড় ড্রাম এটা বাস্টে আমাদের 7তলা বিল্ডিং আপনি দেখছেন, এই বিল্ডিং ওভার করে ওই সামনে রাইজিং এর বিল্ডিং এ পড়ছে। আগুনের যে ইটা, ওই ড্রামটা বা ওই জায়গায় ট্রাক ছিল, ট্রাকের পর গেছে। ওই ট্রাকটা আবার ওই সিলিন্ডারগুলো ওই দিকে কী করেছে, সিলিন্ডার আগুনটা পুরো নদীর ভিতরে ঢুকে গেছে, ফলে ওই জায়গার মানুষগুলো মরছে। উপরে আমি তাকাইছি, দেখি যে ধোঁয়া, অনেক ধোঁয়া আসছে। আমি তাড়াতাড়ি বাসি করিয়া বাসি ফুটিতে লাগলাম। 11:30 বাজে ফোন দিয়েছি, আগুন করে চিল্লাইছে। একটুকি আমি শুনছি, শুনে ফোন কাইটটা ফোন দিয়েছি, তারপর আর ফোন রিসিভ করে নাই। মঙ্গলবার দুপুর 12:15টার দিকে আগুনের সূত্রপাত হয় মিরপুর রূপনগরের আলম কেমিক্যাল গোডাউনে। 15 মিনিটের মাথায় ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। প্রথমে 8টি ইউনিট, পরে যোগ দেয় আরও 4টি। এ নিয়ে 12টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নেভেনি। ধোঁয়ায় এখনো আচ্ছন্ন ভবনটি। টিন শেড ছাদ, এই ছাদটা আবার বন্ধ ছিল, 2টা তালা মারা ছিল। উপরের দিকে আপনার যেতে পারে নাই, এবং নিচের দিকে আপনারা জেনে থাকবেন যে পরিমাণ কেমিক্যালের যে বিস্ফোরণটা হয়েছে, সাদা যে ধোঁয়াটা অত্যন্ত টক্সিক, এটা ইনহেল করার কারণে আকস্মিকভাবেই হয়তো এতজন, আমার মনে হয়, যেটা আমাদের মনে হয় যে এটা ওনারা সেন্সলেস হয়ে মৃত্যুবরণ করেছেন। ফায়ার সার্ভিস জানায় গুদামে ব্লিচিং পাউডার, প্লাস্টিক, হাইড্রোজেন পার অক্সাইড সহ 7 থেকে 8 ধরনের কেমিক্যাল ছিল। বিস্ফোরণের শঙ্কায় সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। গার্মেন্টস অংশের ফায়ারটা নিয়ন্ত্রণ হয়েছে, গার্মেন্টস অংশের ফায়ারটা সম্পূর্ণ নিয়ন্ত্রণ হয়েছে, কিন্তু যেই অংশটুকু আপনার কেমিক্যাল
ওই গোডাউনটার ফায়ার এখনো নিয়ন্ত্রণ হয়নি। দুর্ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় সামলাতে হিমশিম অবস্থা। নিরাপদ দূরত্বে রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। এদিকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে অগ্নিকাণ্ডে মারা যাওয়ার 16 জনের মরদেহ। কাল ডিএনএ নমুনা সংগ্রহের পর স্বজনের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক সার্জন ডাক্তার মোস্তাক আহমেদ। পুড়ে যাওয়া লাশের ক্ষেত্রে যেটা হয়, শনাক্তকরণটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের প্ল্যান হচ্ছে আগামীকাল আমরা এটা ডিএনএ প্রোফাইল করে তারপর ওনাদের কাছে আমরা হ্যান্ডওভার করব, যদি ওনাদের তথ্য মতো মিলে যায়। তাদের স্বজনদের তাদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্যই আমরা এখানে রেখেছি। এই মুহূর্তে মিরপুরের রূপনগরে আছেন সহকর্মী শাবাব ওয়াসি, সরাসরি যাচ্ছি তার কাছে। শাবাব, প্রায় 11 ঘন্টা অতিবাহিত হয়ে গেলেও এখন পর্যন্ত কিন্তু নিয়ন্ত্রণে আসেনি মিরপুরের রূপনগরের কেমিক্যাল গোডাউনের আগুন। আমরা এই মুহূর্তে স্পটে দাঁড়িয়ে আছি এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে কেমিক্যাল গোডাউনের আগুনটি প্রায় 11 ঘন্টা যাবৎ কিন্তু দমকল বাহিনী এবং তাদের সাথে সহযোগীরা কিন্তু এখানে আগুন নেভানোর চেষ্টা করছিলেন। তবে এখন পর্যন্ত কিন্তু আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। আপনারা দেখছেন যে এখনও ধোঁয়া উঠছে এবং আগুনের কিছুটা লেলিহান শিখা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা যেটা জানতে পেরেছি যে দুইটি ভবনে মূলত কেমিক্যাল গোডাউনে আগুনটি সূত্রপাত ঘটে, কিন্তু তারপরে সেখান থেকে আগুনের লেলিহান শিখা সেটা বিস্ফোরিত হয়ে পরবর্তীতে পাশে যে গার্মেন্টসটি রয়েছে সেখানে আগুনটি লাগে এবং গার্মেন্টসে যে আগুনটি লাগে সে আগুনটি কিন্তু ইতিমধ্যে নিয়ন্ত্রিত হয়ে গেছে। তবে কেমিক্যাল গোডাউনের যে আগুনটি সেটি কিন্তু এখন পর্যন্ত নিয়ন্ত্রণ করা যায়নি। স্বাভাবিকভাবেই যেটা বলছেন দমকল বাহিনীরা সেটা হচ্ছে যে কেমিক্যালের উপস্থিতির কারণে আসলে আগুনটি নেভাতে সময় লাগছে। আগুন নিয়ন্ত্রণে এখন পর্যন্ত আমাদের তথ্য মতে 10টি ইউনিট কাজ করছে এবং এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের তথ্য মতে আগুনের ঘটনায় এই অগ্নিকাণ্ডের দুর্ঘটনায় কিন্তু 16 জনের মৃত্যু হয়েছে এবং এটা আশঙ্কা করা যাচ্ছে যে নিহতের মৃত্যুর সংখ্যা কিন্তু আরও বেশি হতে পারে। এখন পর্যন্ত কিন্তু গার্মেন্টস ভবনটিতে যারা ছিলেন তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়েছে, তাদের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে কেমিক্যাল গোডাউনের মধ্যে মৃতদেহ আছে কিনা কিংবা সেখানে দগ্ধ কতজন আছেন আসলে সেটা কিন্তু এখনো নিশ্চিত করে জানা যায়নি, কারণ সেই আগুনটি কিন্তু এখনো নিয়ন্ত্রণ করা যায়নি। দর্শক, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আসলে জনতা, উৎসুক জনতা, আশেপাশের মানুষ কিন্তু এখানে কৌতূহল নিয়ে এখানে এসেছেন এবং তারা যেটি আমাদেরকে জানিয়েছেন যে সকাল 11টার সময় এই আগুনটি লাগে এবং তারপর থেকেই কিন্তু তারা সাথে সাথে ফায়ার সার্ভিসকে কল করেন এবং ফায়ার সার্ভিস তাৎক্ষণিক এখানে চলে আসেন এবং প্রথমে 6টি ইউনিট আসার পরে পরবর্তীতে 4টি ইউনিট আসে। তবে এখন পর্যন্ত কিন্তু আগুন নিয়ন্ত্রণ করা যায়নি। এই ছিল আমার কাছে মিরপুরের রূপনগর থেকে সর্বশেষ খবর। মিরপুরের রূপনগর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শাবাব ওয়াসি। জানছিলাম এই মুহূর্তের খবরাখবর। এবার অন্য প্রসঙ্গ। সদিচ্ছা থাকলে 21 দিনেই গণভোট করা সম্ভব, এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। পিআর সহ 5 দাবি আদায়ে রাজপথে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে একটি রাজনৈতিক দলকে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ তার। এদিকে একই দাবিতে মানববন্ধন করেছে আরও কয়েকটি ইসলামী দল। পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই সনদ বাস্তবায়নে গণভোট সহ 5 দফা দাবিতে বেশ কিছুদিন ধরেই মাঠে জামায়াতে ইসলামী। আমাদের দাবি পরিষ্কার। মঙ্গলবার সকালে রাজধানীর মৎস্য ভবনের সামনে মানববন্ধন করে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ। কর্মসূচিতে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন একটি গোষ্ঠী ক্ষমতায় না গিয়ে ক্ষমতা ব্যবহার শুরু করেছে। সরকারের পাশে থেকে যেসব উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত তাদের অপসারণের দাবি জানান তিনি। আমরা তো তাওয়া গরম করতেছি, যে চুলাতে আগুন দিতেছি তো তাওয়া বসাইয়া, আজকের এটাতে কিছু গরম হতেছে না। এখন যে ষড়যন্ত্র চলছে, মাননীয় প্রধান উপদেষ্টা আপনি এটা ঠেকান, আপনি এখানে মনোযোগ দেন, আপনি যাদের উপর দায়িত্ব দেন তারা দায়িত্ব সঠিক পালন করছে না। মেজরিটি পিপল বাংলাদেশ পিআর চায়, তা বাস্তবায়নের পদ্ধতি নিয়ে আমাদের সাথে আলোচনা করার আহ্বান জানাচ্ছি।
এদিকে জুলাই সনদের আইনি ভিত্তি পিআর পদ্ধতি, জাতীয় নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড সহ 14 দল ও জাতীয় পার্টির নিষিদ্ধের দাবিতে মতিঝিলের শাপলা চত্বরে মানববন্ধন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। অন্তত নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে এই জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে। আমাদের দাবিগুলো সহজ কথায় যদি মেনে না নেন, এই সরকারও কিন্তু টিকতে পারবে না। পল্টন মোড়ে খেলাফত মজলিসের মানববন্ধনে দলটির মহাসচিব আহমেদ আব্দুল কাদের বলেন, নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র করা হলে তা জনগণ মেনে নেবে না। আগামী 17 তারিখে আশা করা হচ্ছে সবাই সাইন করবে। সাইন করার দিন থেকে শুরু করে 1.5 মাসের মধ্যে বাস্তবায়নের ব্যবস্থা করতে হবে। গণভোটের মাধ্যমে জুলাই সনদ আইনি ভিত্তি দিয়ে নির্বাচনের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করার আহ্বান দলগুলোর। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। রাজনৈতিক ভুল সিদ্ধান্তে যেন ফ্যাসিবাদ ফিরে না আসে সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ঐকমত্য কমিশনে যেসব বিষয়ে দলগুলো একমত হয়েছে সেগুলো নিয়ে গণভোট হতে পারে আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের দিনই। বলেন, ত্রয়োদশ সংসদ ভোটে নির্ধারিত হবে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক ভবিষ্যৎ। মিজানুর রহমানের ক্যামেরায় ঠাকুরগাঁও থেকে আহমেদ সালেহিনের রিপোর্ট। আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিজ জেলা ও নির্বাচনী আসন ঠাকুরগাঁও 1-এ সাংগঠনিক কার্যক্রম শুরু করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 3 দিনব্যাপী এই কার্যক্রমের প্রথম দিন জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সদর ও রুহিয়া থানা বিএনপির নির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে বর্ধিত সভায় অংশ নেন তিনি। এ সময় মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র ফিরে পাওয়ার নতুন সুযোগ তৈরি হয়েছে। সে সুযোগ হারালে ফ্যাসিস্ট ফিরে আসার শঙ্কা সৃষ্টি হবে। বলেন, রাজনৈতিক ও অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ধারিত হবে আগামী ফেব্রুয়ারির নির্বাচনে। এই যে একটা উত্তরণের সুযোগ আমরা পেয়েছি, এই সময়টা আমাদেরকে অত্যন্ত সাবধানে সতর্কতার সঙ্গে পা ফেলতে হবে। রাজনৈতিক কোনো ভুল পদক্ষেপের কারণে আমরা যেন আবার সেই ফ্যাসিস্টদের নির্যাতনের কবলে না পড়ি। মির্জা ফখরুল আরও বলেন, যেসব বিষয়ে মতানৈক্য আছে আগামী নির্বাচনের মাধ্যমে সেসব বিষয়ে জনগণের কাছে ম্যান্ডেট নিয়ে যেতে হবে রাজনীতিবিদদের। গণভোট নিয়েও দলের অবস্থান জানান বিএনপি মহাসচিব। যেগুলোতে আমরা একমত হতে পেরেছি সেইগুলোকে নিয়ে একটা সনদ প্রকাশিত হবে এবং সেই সনদে আমরা সমস্ত রাজনৈতিক দল স্বাক্ষর করব। আর যেগুলোতে আমরা একমত হতে পারিনি তা নির্বাচনের পরে পার্লামেন্টে জনগণের মতামতের ভিত্তিতেই সেই বিষয়গুলো নিষ্পত্তি হবে। এদিকে রাতে জেলা বিএনপির কার্যালয়ে পৌর বিএনপির নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় মির্জা ফখরুল বলেন, জুলাই সনদের স্বাক্ষরের মধ্য দিয়ে নতুন দৃষ্টান্ত স্থাপন হবে। 17 তারিখে যে ইস্যুগুলোতে সমস্ত রাজনৈতিক দলগুলো একমত হয়েছে সেই ইস্যুগুলোকে কেন্দ্র করে একটি সনদ তৈরি করা হয়েছে। সেই সনদে স্বাক্ষর করবে সব রাজনৈতিক দল এবং এই সনদে স্বাক্ষর করার মধ্য দিয়ে যে সংস্কারগুলো করা হয়েছে ইতিমধ্যে সেই সংস্কারগুলোকে একটা আইনি একটা ভিত্তি দেওয়া হবে। সেটাই হবে এই সনদে স্বাক্ষরের, যেটাকে বলা যায় একটা নতুন দৃষ্টান্ত। নিজেদের দলের পক্ষে ভোট টানতে জনগণের কাছে যেতে নেতাকর্মীদের নির্দেশ দেন বিএনপি মহাসচিব। নির্বাচন করতে পারেননি। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঠাকুরগাঁও। রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদের চূড়ান্ত অনুলিপি পাঠিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। মঙ্গলবার রাতে দলগুলোর কাছে এই পূর্ণাঙ্গ অনুলিপি পাঠায় কমিশন। জুলাই সনদে রয়েছে 3টি ভাগ। প্রথম ভাগে রয়েছে সনদের পটভূমি, দ্বিতীয় ভাগে 84টি সংস্কার প্রস্তাব ও তৃতীয় ভাগে রয়েছে সনদ বাস্তবায়নের 7 দফা অঙ্গীকারনামা। তবে সনদের সংস্কার বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে থাকছে না কোনো সুপারিশ। এ সংক্রান্ত সুপারিশ পরে অন্তর্বর্তী সরকার ও দলগুলোর কাছে দেবে ঐকমত্য কমিশন। এটি জুলাই সনদের অংশ হবে না বলেও উল্লেখ করা হয়। রাত 11টার সময় আরও থাকছে। চট্টগ্রামে একটি ফ্ল্যাট থেকে ডলার, ইউরো সহ 5টি দেশের জাল নোট জব্দ। একজন আটক, শুটিংয়ের কাজে ব্যবহারের জন্য প্রিন্টের দাবি। দেশের অর্থনীতিকে ধ্বংস করে স্বৈরাচার সরকার পালিয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেছেন, ভেঙে পড়া অর্থনীতি প্রবাসীদের রেমিটেন্সে একটু একটু করে ঘুরে দাঁড়াচ্ছে। ইতালি সফরের 3য় দিনে প্রবাসীদের সঙ্গে মত বিনিময়ে একথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনুস। স্থানীয় সময় বিকেলে বাংলাদেশ দূতাবাসের আয়োজিত ওই মত বিনিময়ের অংশ নেন প্রধান উপদেষ্টা, সফর সঙ্গীরাও।
প্রবাসী সরকার প্রধানকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন বাংলাদেশিরা। ইতালিতে প্রবাসী বাঙালিরা তাদের সমস্যার কথা তুলে ধরে সমাধানের জন্য ডক্টর ইউনূসের প্রতি আহ্বান জানান। ডক্টর ইউনূস জানান, ইতোমধ্যে ইতালি সরকারের সঙ্গে সমাধানের জন্য আলোচনা চলছে। আপনাদের কাছে আমরা খুবই কৃতজ্ঞ, বাংলাদেশ এজ এ হোল, সবাই, বাংলাদেশের সবাই কৃতজ্ঞ। এই অভ্যুত্থানের যে সময় আমরা যে সরকার পেলাম, যে অবস্থা পেলাম, এটা লন্ডভন্ড অবস্থা, টাকা পয়সা সব খালি, চলাফেরার কোনো বেতন দেবার উপায় নেই, মানুষের টাকা পরিশোধ করার উপায় নেই, আন্তর্জাতিক পরিশোধ করার উপায় নেই, একদম তলানিতে আমরা। তো বুঝতে পারছিলাম না যে কোথার থেকে আমরা রওনা হব, কোথার থেকে আমরা কাজ করব। তো তখন আমাদের একটা আস্থা আসলো যে আপনাদের রেমিটেন্স, এই রেমিটেন্স না হলে এই সরকার টিকে থাকা বড়। দেখছেন রাত 11টার সময়। 36 বছর পর চাকসু নির্বাচনের ভোট গ্রহণ বুধবার। সব প্রস্তুতি সম্পন্ন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। একদিনেই ফল দেওয়ার ঘোষণা নির্বাচন কমিশনের। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চাকসু নির্বাচনের শেষ দিনের প্রচারণায় ব্যস্ত সময় পার করেন প্রার্থীরা। ভোট উৎসবের অপেক্ষায় চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়, ক্যাম্পাসে ক্যাম্পাসে উৎসবের আমেজ। দীর্ঘ 3 যুগ পর অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন। ভোট কেন্দ্রে নেওয়া হয় নির্বাচনী সরঞ্জাম, জোরদার করা হয়েছে ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা। বহিরাগতদের প্রবেশ বন্ধে নেওয়া হয়েছে কঠোর পদক্ষেপ। প্রতিটি ভবনে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি পুরো ক্যাম্পাসে মোতায়েন থাকবে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি সদস্য। দ্রুত ফল ঘোষণার জন্য ভোট গণনা হবে 2 লেয়ারে। ভোটের দিনই ফল প্রকাশের আশা বিশ্ববিদ্যালয় প্রশাসনের। আমাদের পর্যাপ্ত পরিমাণ টেকনিক্যাল পারসন আছে, পর্যাপ্ত পরিমাণ যে মেশিন রিড করবে সে মেশিন আছে। প্রত্যেকটি ভবনের জন্য একজন ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছি, নিয়োগ করার জন্য সুপারিশ করেছি। এদিকে রাকসুতে শেষ মুহূর্তের প্রচারণা চালান প্রার্থীরা। নিচে গিয়ে ভিন্নধর্মী প্রচারণায় আকৃষ্ট করেন ভোটারদের। ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম ও ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেল লিফলেট ও হ্যান্ডবিল বিতরণ করে। নির্বাচনী ইশতেহারগুলো ভোটারদের জানিয়ে ভোট প্রার্থনা করা হয়। স্বতন্ত্র ভিপি, জিএস সহ অন্যান্য পদের প্রার্থীরাও গণসংযোগ করে। মঙ্গলবার রাত 12টায় শেষ হচ্ছে রাকসুর প্রচারণার সময়সীমা। ভোট 16 অক্টোবর। কেন্দ্রীয় সংসদে 247 জন ও হল সংসদে 597 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। চাকসু নির্বাচনের আগে ক্যাম্পাসে বহিরাগতরা প্রবেশ করছে বলে অভিযোগ করেছেন ছাত্র শিবির সমর্থিত সম্প্রীতি শিক্ষার্থী জোট প্যানেলের ভিপি প্রার্থী ইব্রাহিম হোসেন রনি। রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 0 পয়েন্টে এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন তিনি। এ সময় বহিরাগতরা অনায়াসে ক্যাম্পাসে প্রবেশ করলেও প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। বহিরাগত নিয়ে আমাদের এখন পর্যন্ত সংখ্যা আছে। আমরা চাই আজ থেকে এখন থেকে বিশ্ববিদ্যালয়কে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে 4 স্তরের নিরাপত্তা বেষ্টন তৈরি করা হবে, তা যেন দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করা হয়। এই জন্য যত ধরনের নিরাপত্তা প্রয়োজন প্রশাসন যেন এই ব্যাপারে অবশ্যই পদক্ষেপ গ্রহণ করেন। রাত 11টার সময় আরও থাকছে। যুদ্ধবিরতির মধ্যেও গাজায় অব্যাহত ইসরায়েলি আগ্রাসন। উত্তরাঞ্চল সহ বিভিন্ন জায়গায় দখলদার বাহিনীর হামলায় অন্তত 5 ফিলিস্তিনি নিহত, আহত বেশ কয়েকজন। পুলিশের বাধায় সচিবালয় অভিমুখে লং মার্চ করতে পারেননি এমপিওভুক্ত শিক্ষকরা। শিক্ষা ভবনের সামনে কয়েক ঘন্টা অবস্থানের পর আবারও কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে অবস্থান নিয়েছেন তারা। 20% বাড়ি ভাড়া ভাতা সহ 3 দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দিয়েছেন শিক্ষকরা। লাগাতার আন্দোলনের 3য় দিনেও দাবি আদায় না হওয়ায় মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সচিবালয় অভিমুখে লং মার্চ শুরু করেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকরা। সচিবালয়ে যাওয়ার আগেই হাইকোর্ট মাজার চত্বরে পুলিশের বাধার মুখে পড়ে শিক্ষকদের লং মার্চ। পরে সড়কে বসেই আন্দোলন চালিয়ে যান তারা। স্লোগানে তাদের দাবি দাওয়া তুলে ধরেন শিক্ষকরা। ন্যূনতম বাড়ি ভাড়া 20% এবং 1500 টাকা বাড়ি ভাড়া দিতেই হবে, না দেওয়া পর্যন্ত শিক্ষকরা কিনতে ফিরবে না। সংশ্লিষ্ট সকলকে বলতে চাচ্ছি, আমাদের যৌক্তিক দাবি, আমাদের ন্যায্য দাবি অনতিবিলম্বে মেনে নেওয়া হোক।
রাতেও অনড় অবস্থানে আন্দোলনরত শিক্ষকরা। শিক্ষা ভবনের সামনে থেকে তারা অবস্থান নেন কেন্দ্রীয় শহীদ মিনারে। সংশ্লিষ্ট দাবির পরিপ্রেক্ষিতে প্রজ্ঞাপন জারি না হলে বিরতিহীন আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। এইরকম তালবাহানা আমরা শুনবো না। আমাদের ভাইদের রক্ত ঝরেছে, আমরা এই রক্ত রঞ্জিত প্রজ্ঞাপন ছাড়া এই রাত্রি থেকে এখান থেকে উঠবো না। আমরা এখন শহীদ মিনারে ফিরে যাব, ওখানে রাতে আমরা থাকবো। আগামীকালকে 12টার আগে যদি প্রজ্ঞাপন জারি না হয়, 12টায় আমরা ব্লকেট শাহবাগ কর্মসূচি পালন করবো ইনশাল্লাহ। মূল বেতনের 20% বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ভাতা এবং 75% উৎসব ভাতার দাবিতে রোববার থেকে দাবি নিয়ে রাজপথে নামেন শিক্ষকরা। শুরুতে প্রেস ক্লাবের সামনে অবস্থান করলেও পরে পুলিশি বাধায় সেদিন থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন তারা। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাত 11টার সময়, সঙ্গেই থাকুন। দেখছেন রাত 11টার সময়। চট্টগ্রামে একটি ফ্ল্যাট থেকে ডলার, ইউরো সহ দিরহাম এবং অন্যান্য 5টি দেশের জাল নোট জব্দ করেছে র্যাব, যার আনুমানিক বাজার মূল্য 20 কোটি টাকা। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তবে আটক ব্যক্তির দাবি, শুটিংয়ের প্রপস হিসেবে ব্যবহারের জন্য বানানো হয়েছে এসব নোট। বিস্তারিত পার্থ প্রতিম বিশ্বাসের রিপোর্টে। ভাজে ভাজে সাজানো ডলার, ইউরো, দিরহাম, সেই সঙ্গে রয়েছে বাংলাদেশি নতুন টাকাও, তবে সবই জাল নোট। মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম নগরীর নূরনগর হাউজিং সোসাইটির সুলতান টাওয়ারের 3য় তলায় অভিযান চালায় র্যাব। এ সময় সেখান থেকে বিপুল পরিমাণ দেশি বিদেশি জাল নোট জব্দ করা হয়। আটক করা হয় এক যুবককে। তবে আটককৃত যুবকের দাবি, নগরীর আন্দরকিল্লা এলাকার অঙ্কুর প্রিন্টার্স থেকে শুটিংয়ের প্রপস হিসেবে ব্যবহারের জন্য নোটগুলো প্রিন্ট করেন তিনি। প্রত্যেকটা নোট আমি দারাজে সেল করি, এটা আমার দারাজের ফোন। এখানে প্রত্যেকটা কাস্টমারকে কখন নিছে, কত বান্ডেল নিছে, টাকা কেমনে আসছে, সবকিছু এখানে আছে। আমি প্রপস হিসেবে সেল করতাম এগুলা। সিটি কর্পোরেশন বহদ্দারহাট, ওনাকে আমি বলছি যে আমি এই নোটগুলো সেল করি, ওনাকে দেখাইছি আমি এটা। জব্দকৃত জাল নোটের আনুমানিক বাজার মূল্য 20 কোটি টাকার বেশি। জাল নোটের ঘটনায় একটি সংঘবদ্ধ চক্র জড়িত বলে ধারণা করা হচ্ছে বলে জানায় র্যাব। একটা গ্রুপ সিলেটে আজকে সকালে ধরা পড়েছে এবং আরেকটা গ্রুপ এখানে ধরা পড়েছে। সে দাবি করছিল যে প্রথমে বলেছে এটা শুটিং এর জন্য, তো সে কোনো সিনেমা নাটকের নাম বলতে পারে না। আমরা আইনানুগ ব্যবস্থা অনুযায়ী তাকে চালান করব। অভিযানে জাল নোট ছাড়াও 7টি মোবাইল, 7টি ক্রেডিট কার্ড এবং একটি ল্যাপটপ জব্দ করা হয়েছে। পার্থ প্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। দেখছেন রাত 11টার সময়, সঙ্গেই থাকুন। দেখছেন রাত 11টার সময়। খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে 2 যুবক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার রাত 8:30টার দিকে একটি কমিউনিটি সেন্টারের সামনে এই গুলির ঘটনা ঘটে। পরে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পুলিশ বলছে, গুলির কারণ ও কারা এই হামলার সঙ্গে জড়িত তা এখনও জানা যায়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের পর তদন্ত শুরু করেছে। দেখছেন রাত 11টার সময়, সঙ্গেই থাকুন। দেখছেন রাত 11টার সময়। যুদ্ধবিরতির পরও গাজায় হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল। মঙ্গলবারও অবরুদ্ধ উপত্যকার বিভিন্ন জায়গায় ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি চালায় ইসরায়েল। এতে নিহত হয়েছেন অন্তত 5 জন। এর মধ্যে গাজা সিটির পার্শ্ববর্তী অঞ্চল সুজাইয়া, উত্তর গাজা এবং জাবালিয়ার হালাওয়া এলাকায় আলাদা হামলা চালানো হয়। এর আগে মিশরে বিশ্ব নেতাদের উপস্থিতিতে যুদ্ধবিরতির চুক্তিতে স্বাক্ষর করেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে যুদ্ধের সময় ইসরায়েলকে সহায়তা করার অভিযোগে গাজায় 8 জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে হামাস।